ট্রেনটা ধীরে ধীরে মধুপুর স্টেশনে এসে ঢুকলো। তারপর আস্তে আস্তে ক্রমে একটা হেঁচকা টানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে গেল। ফার্স্ট ক্লাস কামরা থেকে রমেশ ব্যস্ত পায়ে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক তাকাতে থাকলো, যদি একটা কুলি পাওয়া যায়। কিন্তু এই গ্রীষ্মের দুপুরে প্ল্যাটফর্মটা একেবারে জনহীন, খাঁ খাঁ করছে। যতদূর চোখ যায় রমেশ ব্যগ্র দৃষ্টি মেলে দেখবার চেষ্টা করে, যদি একটা লাল জামা পরা কুলি পাওয়া যায়। সাব, পেছনে ডাকটা শুনে চমকে ঘুরে দাঁড়ালো রমেশ। একটি মাঝবয়সী লোক তার দিকে তাকিয়ে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পরনে একটা আধময়লা খাঁকি ইউনিফর্ম, মুখে কাঁচা পাকা দাড়ি, মাথার চুল হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে, পায়ে লোহার নাল লাগানো বুট জুতো, হাতে একটা ফাইল। লোকটি আবার প্রশ্ন করলো, আপনি কি দত্ত সাহেব, মানে ইঞ্জিনিয়ার মিস্টার দত্ত, কলকাতা থেকে আসছেন কি? লোকটি এক নিঃশ্বাসে যেন মুখস্থ বলার মতো প্রশ্নগুলো করে গেল। তার হাব ভাব দেখে রমেশের হাসি চাপতে পারল না। ঠোঁটের কোণে মুচকি হেসে ঘাড় নেড়ে সে সবকটা প্রশ্নেরই সদর্থক উত্তর দিল। তারপর ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, তুমি কে ভাই? লোকটি একটা লম্বা সেলাম ঠকে বলল, হুজুর, আমার নাম রহমান। আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মুখার্জি সাহেব পাঠিয়েছেন আপনাকে সঙ্গে করে আপনার বাংলোয় নিয়ে যেতে। রমেশ মনে মনে বুঝল লোকটিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার সরোজ মুখার্জি পাঠিয়েছেন। সে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখতেই ব্যস্ত হয়ে উঠল। আর মাত্র কয়েক মিনিট পরেই ট্রেনটা ছেড়ে যাবে। এদিকে তার মালপত্র কিছুই নামানো হয়নি। রমেশ ব্যস্ত হয়ে এক লাফে ট্রেনের কামরায় উঠে হাতের ইশারায় রহমানকে ডাকলো। কয়েক মুহূর্ত পরেই ওরা দুজনে ধরাধরি করে রমেশের একটা সুটকেস ও বেডিং প্ল্যাটফর্মে এনে নামাল। ওরা নামতেই ট্রেনটা সিটি দিয়ে আবার ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। ওরা দুজন ভাগাভাগি করে মালপত্র নিয়ে স্টেশন থেকে বের হলো। রহমান ব্যস্ত একটা টাঙা ডাকলো। দুজনে মালপত্র নিয়ে টাঙায় উঠে বাংলোর দিকে রওনা হলো। রমেশ বরাবরই কলকাতার ছেলে। এই আধা গ্রাম মফস্বল শহরটা তার বেশ ভালোই লাগছিল। গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড গরমে মাঠঘাট ধুধু করছে ফাঁকা। তার মাঝখান দিয়ে পিচ বাঁধানো রাস্তায় টাঙাটা ছুটে চলেছে। বিহারি হিন্দুস্তানি গাড়োয়ান একটা দেহাতি সুরে গান ধরেছে। রমেশ তন্ময় হয়ে চারিদিকে উন্মুক্ত প্রান্তর, ঝোপ ঝাড়, প্রচুর ডোবা, ফলের বাগান, মাটির ঘর ইত্যাদি দেখতে দেখতে চলেছে। হঠাৎ সে রহমানকে জিজ্ঞেস করলো, আচ্ছা রহমান, তুমি এখানে কতদিন আছো? রহমান বিহারি হলেও বাংলাটা বেশ ভালোই জানে, তবে একটা হিন্দুস্তানি টান আছে তার কথায়। সে বলল, হুজুর, বাচপান থেকেই আমি এখানে আছি, আর প্রায় 25 বছর এই কেনেল অফিসেই কাজ করছি। তবে তুমি তো এখানকার পথ ঘাট মানুষজন সকলকেই চেনো, তাই না? জি হুজুর, তা মোটামুটি সবাইকেই চিনি। রমেশ আবার প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের বাংলোটা ঠিক কত দূরে? তা মাইলখানেক হবে হুজুর। রমেশ চুপচাপ বসে রইল। গরমে তার একটু কষ্ট হচ্ছিল ঠিকই, তার উপর ট্রেনের জার্নিটায়ও ক্লান্ত ছিল, কিন্তু প্রকৃতির এই রূপ দেখে তার মন যেন আনমনা হয়ে পড়েছিল। তার সম্বিত ফিরল যখন টাঙাটা বস্তি ছেড়ে একটি কাঠের গেট পেরিয়ে কিছুটা সুরকি বিছানো পথ দিয়ে একটা বাংলোর গাড়ি বারান্দায় এসে থামল। বাংলোর চারপাশটা দেখে রমেশের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। বাংলোটা আগাগোড়া ধবধবে সাদা এবং বেশ ছিমছাম, কিন্তু পরিষ্কার। বিশাল বড় কম্পাউন্ড জুড়ে রয়েছে বাংলোটা। চারপাশে সুন্দর ফুলের বাগান আর পাঁচিলের গা দিয়ে বাড়ির সীমানা চিহ্নিত করেছে সারি সারি আকাশচুম্বী ইউক্যালিপটাস গাছ। বাংলোটা বেশ পুরনো আমলের, তাই ঘরগুলো বিশাল বড় বড়, কিন্তু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার ফলে সেটি এখনো বেশ চমৎকার লাগে। মোট 6টি বড় বড় ঘর, আর চারপাশ ঘিরে রয়েছে বিশাল চওড়া ঢাকা বারান্দা। বাড়ির পিছনে উঠোন পেরিয়ে রান্নাঘর, আর তার পাশে বাংলোর কেয়ারটেকার, এই রহমানের কোয়ার্টার। সেখানে সে তার বিবি ও দুটি বাচ্চাকে নিয়ে থাকে।
রহমান টাঙা থেকে নেমেই বাংলোর সদর দরজাটা খুলে আপ্যায়নের সুরে রমেশকে ডেকে বলল, আসুন স্যার, একটু বিশ্রাম নিন। আমি মালপত্রগুলো নামিয়ে একটু চা ও নাস্তার ব্যবস্থা করছি। রমেশ ক্লান্ত দেহটা কোনো মতে টেনে হিঁচড়ে টাঙা থেকে নামিয়ে বাংলোর বারান্দায় রাখা একটা ইজি চেয়ারে ধপাস করে বসে গা এলিয়ে দিল। তৃপ্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে সে বলল, আহ, কি শান্তি। রমন ছুটোছুটি করে চা ও অল্প জলখাবার নিয়ে কিছুক্ষণের মধ্যেই হাজির হলো। রমেশেরও বেশ খিদে পেয়েছিল। সে তাড়াতাড়ি ওগুলোর সদ্ব্যবহার করলো। তারপর রমেশের ব্যবস্থা করা স্নানাগারে গিয়ে স্নানান্নিক সেরে সে একটি পাজামা ও গেঞ্জি পরে বিছানায় গা হেলিয়ে দিল। কতক্ষণ সে ঘুমিয়েছে জানে না, হঠাৎ কিসের যেন একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে মাটির দিকে তাকিয়ে তার বুকটা ধড়াস করে উঠল। দুটো আগুনের মতো জলজলে চোখ তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। প্রথমে বিস্ময়ের ঘোরটা কাটতেই রমেশ ধর্মর করে বিছানা ছেড়ে উঠে বসল। পরক্ষণেই তার ভুল ভাঙল। জিনিসটা আর কিছুই নয়, একটা কালো বেড়াল মেঝেতে বসেছিল। রমেশকে উঠতে দেখে এক লাফে সে জানলা দিয়ে বাইরে পালালো। রমেশ নিজের নির্বুদ্ধিতার কথা ভেবে মনে মনে একটু হেসে চোখ রগড়াল। ততক্ষণে সন্ধে নেমেছে। ঘরের ভেতরটা বেশ অন্ধকার হয়েছিল। সে একটা গলা চড়িয়ে ডাকলো, রহমান, রহমান। কিছুক্ষণের মধ্যেই রহমান একটা হ্যারিকেন হাতে এসে ঢুকলো। হ্যারিকেনটা ঘরের কোণে রাখা একটা টুলের ওপর রাখতে সে বলল, হুজুর, আপনি ঘুমিয়ে গেছিলেন, তাই আর বাতি নিয়ে আপনাকে বিরক্ত করিনি। রমেশ কিছু না বলে উঠে মুখ হাত ধুয়ে পোশাক বদলে একটু বেড়াতে বের হলো। পথ দিয়ে সে হেঁটে চলেছে। সন্ধ্যের ফুরফুরে হাওয়া তার সারা গা জড়িয়ে যাচ্ছে। কিন্তু সে বেড়ালের চিন্তাটা তার মাথার ভেতরে যেন একটা কাঁটার মতো খচখচ করে চলেছে। কেমন যেন একটা অস্বাভাবিক গা ছমছম করা ভাব ওই চাহনিটাতে ছিল। বিড়ালটা ঠিক আর 5টা বেড়ালের মতো তার মনে হচ্ছিল না। তবে এ নিয়ে রহমানকে বলতেও তার বেশ সংকোচ হচ্ছিল। কি ভাববে লোকটা? কলকাতার ইঞ্জিনিয়ার সাহেব একটা বেড়াল দেখে ভয় পেয়ে তাই নিয়ে চৌকিদারের সাথে আলোচনা করছে? না না, এ ভারী লজ্জার ব্যাপার হবে। হঠাৎ তার মনে একটা খটকা লাগলো। শোবার সময় বেশ মনে আছে সে দরজাটা ভিজিয়েই শুয়েছিল। তার ডাকাডাকিতে রহমান এসে দরজা ঠেলে খুলেছিল বটে, তবে বিড়ালটা এলো কোন দিক দিয়ে? পুরনো বাংলো বাড়ির অত বড় বিশাল ভারী কাঠের দরজা কি একটা বিড়ালের পক্ষে ঠেলে খোলা সম্ভব? আর যদি বা সম্ভব হয়, বিড়ালটা দরজা খুলে ঘরে ঢুকে আবার কি দরজাটা আগের মতোই ভিজিয়ে দিয়েছিল? এটা কি বিশ্বাসযোগ্য? তাছাড়া বিড়ালটা জানলা দিয়ে পালালো বটে, কিন্তু রমেশের স্পষ্ট মনে আছে জানলার পর্দাটা বেশ ভালোভাবে পুরো জানলায় টেনে ঢাকা দেওয়া ছিল। বিড়ালটা যাওয়ার পরেও, হ্যাঁ, বেশ মনে আছে পর্দাটা ওইভাবেই ঢাকা দেওয়া ছিল। মনে হলো বিড়ালটা যেন লাফিয়ে জানলার কাছে গিয়ে তারপর হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল। এইটা কিভাবে সম্ভব? রমেশ হঠাৎ নিজের মনে হো হো করে হেসে উঠল। কি যাতা সে ভাবছে, একটা বেড়াল হাওয়ায় মিলিয়ে গেল, এটা কি ম্যাজিক না ভোজবাজি? রমেশ নিজের মনে মনে একটু লজ্জা পেল। তারপর সে প্রাণপণে মন থেকে এই চিন্তাটা বার করে দিয়ে বাংলোয় ফেরার জন্য পা বাড়াল। রমেশ যখন বাংলোয় ফিরল তখন রাত 9টা। রহমান এসে বলল, হুজুর, এটা গ্রাম দেশ, এখানে সকলেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে, তাই হুকুম করেন তো আপনার রাতের খাবার একটু ব্যবস্থা করি। রমেশ কৌতুক করে বলল, তা বেশ, তাই করো, কিন্তু কি খাওয়াচ্ছ আমাকে? রহমান সলজ্জভাবে হেসে বলল, হুজুর, বেশি কি আর এই জায়গায় পাওয়া যাবে? আজ রাতে মুরগির মাংস ভাতের ব্যবস্থাই করেছি। জানি হুজুরের একটু কষ্ট হবে, কিন্তু রমেশ ওর কথায় বাধা দিয়ে বলল, না না, এই তো দারুণ খাবার, তুমি মোটে সংকোচ করো না। টেবিলে আমার খাবার লাগাও, আমি আসছি। মুখ হাত ধুয়ে খেতে খেতে রমেশ বেশ খোশ মেজাজে রহমানের সাথে গল্প করে চলল। মনটা এখন বেশ হালকা হয়েছে। সন্ধ্যের বেড়ালটার কথা তার আর মনে নেই। খাওয়া দাওয়া শেষ করে রমেশ শোবার ঘরের দিকে পা বাড়ালো। রহমান এসে বিনীতভাবে বলল, হুজুর, আমার ঘরটাই বাংলোর পিছন দিকে। আপনার ঘর থেকে ওটা একটু দূরেই আছে, কিন্তু চিন্তা করবেন না, আমি সারা রাত সতর্ক থাকি।
কিছু দরকার হলেই আমাকে ডাকবেন, আমি এসে হাজির হব। রমেশ তাকে বিদায় দিয়ে ঘরে এসে ঢুকলো। প্রথমেই সে ঘরের দরজাটা ভিতর থেকে ভালো করে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। কে জানে বাবা, নতুন জায়গা, এখানে চোর ডাকাত আছে কিনা তার আগে থেকেই সাবধান হওয়াই ভালো। রমেশ ব্যাগ খুলে একটা ইংরেজি রহস্য উপন্যাস বার করে হ্যারিকেনের পাশে পড়তে শুরু করলো। এত সকাল সকাল ঘুমোনো তার কোনোদিনই অভ্যেস নেই, তাই অল্পক্ষণের মধ্যেই বইটাতে তলিয়ে গেল। হঠাৎ কি একটা খসখস শব্দে রমেশ সজাগ হয়ে উঠল। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে সে কিছুই দেখতে পেল না। ঘরের ভিতরটা হঠাৎ যেন কেমন ভ্যাপসা গরম হয়ে উঠেছে। রমেশের মনে হলো তার যেন দম বন্ধ হয়ে আসছে। বইটা নামিয়ে রেখে সে বিছানায় উঠে বসে পড়ল। পরক্ষণেই দৃশ্যটা তার চোখে ভেসে উঠল। জানলার বাইরে দাঁড়িয়ে সেই বেড়ালটা, তার আগুনের মতো জ্বলন্ত দৃষ্টি রমেশের দিকে নিবদ্ধ। সে চোখে পলক পড়ে না, শান্ত ঠান্ডা হিমশীতল সে চাহনি। রমেশের মনে হয় সেও যেন পাথরের মতো নিশ্চল হয়ে উঠেছে। বেড়ালটা একভাবে তার দিকে তাকিয়ে আছে। রমেশ কি করবে ভেবে না পেয়ে হঠাৎ সে খাটের পাশে রাখা টেবিলের ওপর থেকে একটা পেপার ওয়েট তুলে সজোরে ছেড়ে বেড়ালটার দিকে মারল। বন বন শব্দে কাঁচের পেপার ওয়েটটা গিয়ে পড়ে গেল, কিন্তু বেড়ালটার কিছুই হলো না। রমেশ তখন মরিয়া হয়ে খাট ছেড়ে উঠে দাঁড়াতেই চোখের পলকে বেড়ালটা উধাও হয়ে গেল। রমেশ খাটের ওপর ধপ করে বসে পড়ে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলো। তখনও তার নিজেকে খুব ছেলে মানুষ বলেই মনে হচ্ছিল। হ্যারিকেনের আলোটা নিভিয়ে দিয়ে আরাম করে বিছানায় শুয়ে পড়ল। প্রায় মাঝরাতে রমেশের ফের ঘুম ভাঙল। খোলা জানলা দিয়ে বাইরে তাকাতেই সে আবার চমকে উঠল। সেই দুটি আগুনের লাল চোখ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। রমেশের মনে হলো বেড়ালটা যেন তাকে কিছু বলতে চায়। সে ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যারিকেনের আলো না জ্বালিয়ে টেবিল থেকে তার টর্চটা তুলে নিয়ে খুব সাবধানে দরজা খুলে বাইরে অন্ধকার বারান্দায় বেরিয়ে এলো। কিছু দূরেই কালো বেড়ালটা দাঁড়িয়ে আছে, ঘাড় বেঁকিয়ে সেই জ্বলন্ত দৃষ্টি তার দিকে নিবদ্ধ। কিছুক্ষণ পরে বেড়ালটি ধীরে ধীরে বারান্দা ধরে এগিয়ে চলল, রমেশও তার পিছে পিছে। বিড়ালটি লম্বা বারান্দা ধরে সোজা চলতে চলতে অবশেষে বারান্দার শেষ প্রান্তে একটা ঘরে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। রমেশও তার পিছু পিছু সেখানে এসে হাজির হলো। হঠাৎ তার মনে হলো বেড়ালটি যেন অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। রমেশ দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজাটা ঠেলল। সে আশ্চর্য হয়ে দেখল দরজাটা খোলাই ছিল। তার হাতের অল্প চাপেই দরজাটা ক্যাঁচ করে শব্দ করে ফাঁক হয়ে গেল। ঘরের খোলা দরজা দিয়ে বাইরের অস্পষ্ট চাঁদের আলো ঘরে এসে পড়েছে। গাঢ় অন্ধকারের মধ্যে এই ফিকে চাঁদের আলো ঘরের ভিতরটাকে আরও রহস্যময় করে তুলেছে। রমেশ ঘরের ভেতরে এসে দাঁড়ালো। বহুদিনের বন্ধ ঘর, ভেতরে একটা ভ্যাপসা গন্ধ। রমেশ ঘরের ভেতরটা ভালোভাবে দেখার জন্য টর্চ জ্বালল। ঘরে আসবাবপত্র বেশ সাবেক ধরনের এবং তাতে পুরো ধুলোর আস্তরণ পড়ে আছে। ঘরের এক প্রান্তে জানলার ধারে একটা পালঙ্ক রাখা, তাতে বিছানাও পাতা। রমেশ বিছানার উপর টর্চ ফেলতেই চমকে উঠল। মনে হলো কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তার মনে হলো কোনো বদলোক এই কারসাজি করে ভূতের ভয় দেখে তাকে বাংলো ছাড়া করে এই বাংলোটা দখল করার মতলবে আছে। সে শক্ত মুঠিতে টর্চটা ধরে পালঙ্কের দিকে এগিয়ে গেল। তারপরে এক টানে চাদরটা সরিয়ে দিয়ে আতঙ্কে শিউরে উঠল। একটা সুন্দরী নারীর দেহ বিছানা থেকে এলিয়ে পড়ে আছে। তার ধর থেকে মুন্ডুটা কাটা পাশে পড়ে আছে। খাটের পায়ের দিকে মাটিতে তাকাতেই রমেশের সারা দেহ হিম হয়ে এলো। সে দেখল মেয়েটির পায়ের কাছে সে কালো বেড়ালটা পড়ে আছে। তার সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে সে তখনও স্থির দৃষ্টিতে রমেশের দিকে তাকিয়ে। প্রচণ্ড আতঙ্কে রমেশের হাত থেকে টর্চটা সশব্দে মাটিতে পড়ে গেল। সে একটা অস্ফুট আর্তনাদ করে ঘরের মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল।